আজকে যে সত্যি ঘটনাটা শোনাবো সেটা উত্তর 24 পরগনার বারাসাত থানা এলাকার একটা ঘটনা। বারাসাতের নবপাড়াতে একটা 23 বছর বয়সী যুবক থাকতো, নাম ছিল সুরজিৎ। বাড়িতে ছিল মা শেফালি আর ছোট ভাই মনোজিৎ। তো তার সাথে একটা মেয়ের আলাপ হয়। মেয়েটার নাম ছিল ঈশিতা, বয়স ছিল তার থেকে 1 বছর বেশি, 24 বছর। ঈশিতার বাড়িতে ঈশিতার মা অঞ্জু দেবী থাকতো, আর তার একটা বড় দিদি, তার নাম ছিল লিপিকা। লিপিকার পাশেই কোথাও বিয়ে হয়ে গেছিল। অঞ্জু দেবী খুব কষ্ট করে ঈশিতা আর লিপিকাকে বড় করেছিলেন, কারণ বেশ কিছু বছর আগে মেয়েদেরকে ছোট রেখে তার স্বামী নিরুদ্দেশ হয়ে গেছিল। তাকে অনেক খোঁজাখুঁজির পরও খুঁজে পাওয়া যায়নি, সেই জন্য অঞ্জু দেবীকে ছোটোখাটো কাজ করেও মেয়েদেরকে বড় করতে হয়েছিল। লিপিকার বিয়ে হয়ে যায়। ঈশিতা ছিল মেধাবী ছাত্রী, পড়াশোনা করতে তার ভালো লাগতো। সবসময় তার একটাই চেষ্টা যে কোনোভাবে নিজের পায়ে দাঁড়াতে হবে আর মাকে আর নিজেকে ভালো রাখতে হবে। তো পড়াশোনার পরে সে স্থানীয় অ্যাক্সিস ব্যাংকে চাকরিও পেয়ে যায়, বেশ ভালো একটা পোস্টে। তো ঈশিতার সাথে আলাপ হয় সুরজিতের, আলাপ হয়, তারপরে মাঝে মাঝে একসাথে ঘোরা, দেখা করা, দুজনের মধ্যে ঘনিষ্ঠতা শুরু হয়। দুজন বিয়ে করে ঘর সংসার শুরু করতে চাইছিল। দুজন যে যার বাড়িতে ব্যাপারটা জানায়। দুজনের বাড়িতেই ব্যাপারটা নিয়ে বিরোধিতা শুরু হয়। অঞ্জু দেবী মেয়ের বিয়ে সুরজিতের সাথে দিতে চাইছিলেন না, কারণ তার মেয়ে অ্যাক্সিস ব্যাংকের কর্মী আর ছেলেটা একটা কোরিয়ার সার্ভিসে সামান্য কিছু মাইনের কাজ করে। এদিকে সুরজিতের মা শেফালি দেবী, তিনি বলছেন অন্য কথা। তিনি বলছেন যে মেয়ে সবসময় বাইরে অফিসে যাবে, সে ঘর সংসার দেখবে কি করে, আমার কোনো সাহায্য করবে কি করে, বা ছেলেকেও ভালোভাবে রাখতে পারবে না। সেই জন্য তিনি কোনো চাকরি করা মেয়ের সাথে বিয়ে দিতে চাইছেন না নিজের ছেলের। কিন্তু ছেলে আর মেয়ে দুজনেই যে কোনো প্রকারে বিয়ে করতে চাইছিল। বাড়ির লোকদেরকে বারবার বোঝাবার সত্ত্বেও যখন তারা বুঝলো না, তখন সুরজিৎ আর ঈশিতা ঠিক করে তারা বাড়ি ছেড়ে নিজেরাই কোথাও গিয়ে আলাদা জায়গায় থাকবে, ঘর সংসার করবে। সেটাই তারা করেছিল। তারা বাড়ি থেকে চলে যায়, চলে গিয়ে পাশের একটা পাড়ায় ঘর ভাড়ায় নিয়ে সেখানে থাকতে শুরু করে। বিয়ে করেছিল একটা কালী মন্দিরে। খুব ভালোভাবে, খুব হাসি খুশিতে 1 বছর কেটে যায়। ধীরে ধীরে যেমনটা হয়, দুই পরিবারের সাথে কিন্তু সম্পর্ক আবার খুব ভালো হয়ে যায়। কিন্তু তারা ভাড়া ঘরেই থাকতো, নিজেদের বাড়িতে আর ফিরে যায়নি। 2 বছর হয়ে যায়, তখন ঈশিতার একটা মেয়ে হয়, তার নাম রাখা হয় আরাধনা। দুই পরিবারেই বাচ্চাটা খুব আদরের একটা বাচ্চা। যখন ম্যাটারনিটি লিভ শেষ হয়ে যায়, তখন ঈশিতা আবার ব্যাংকে যাওয়া শুরু করে। ব্যাংকে যাওয়ার সময় তার ছোট্ট বাচ্চা মেয়েকে তার শাশুড়ি শেফালি দেবীর কাছে রেখে যাওয়া হতো। শেফালি দেবী খুব আদর করেই বাচ্চাটাকে মানুষ করছিলেন। এদিকে ছেলে আর বৌমা যে যার নিজের ডিউটিতে ব্যস্ত থাকতো। অফিস থেকে ফিরে আসার সময় বাচ্চাটাকে নিজের সঙ্গে করে নিয়ে তারা বাড়ি ফিরে আসতো। এইভাবেই চলছিল। বেশ কিছুদিন আরও সময় কেটে যায়। তারপরে সুরজিৎ লক্ষ্য করে যে তার স্ত্রী ঈশিতা প্রত্যেক দিন রাত্রেবেলায় খুব রাত করে বাড়ি ফিরছে। 8টা, 8:30, 9টা ছাড়া সে বাড়ি ফিরে আসে না। সুরজিৎ কিন্তু প্রত্যেক দিন একই প্রশ্ন করে যে এত দেরি কেন। আর ঈশিতা কিন্তু বারবার একই উত্তর দেয় যে তার ব্যাংকে স্টাফ কম আছে, সেই জন্য তাকে অনেক কাজ করতে হয়, ওভারটাইম করতে হয়, তাই জন্য ফিরতে তার এইভাবে সবসময় দেরি হবে। সুরজিৎ লক্ষ্য করছিল যে তার স্ত্রীর সাথে তার সম্পর্কটা আর আগের মতো নেই। তাদের দুজনের মধ্যে ঝগড়া বিবাদ, মনোমালিন্য লেগেই থাকে। ঈশিতা তার সাথে ভালোভাবে কথাও বলে না আজকাল। এইভাবেই আরও বেশ কিছুটা দিন চলে যায়। সুরজিৎ কিন্তু একদিন নিজের অফিস থেকে সন্ধেবেলায় তাড়াতাড়ি ছুটি নিয়ে নেয়। নেওয়ার পরে চলে যায় নিজের স্ত্রীর ব্যাংকের সামনে। গিয়ে সে লক্ষ্য রাখতে থাকে। কিছুক্ষণ পরে দেখে যে
তার স্ত্রী অফিসে যে সময় ছুটি হয় সেই সময় আরও একটা সহকর্মীর সাথে অফিস থেকে বেরিয়ে আসে। অফিসের যে পার্কিং এরিয়া সেখানে ছেলেটার বাইক ছিল, বাইকটা বের করে ছেলেটা বাইক স্টার্ট করে আর পেছনে ঈশিতা খুব ঘনিষ্ঠভাবে তার পাশে বসে। তারপরে বাইক চালিয়ে তারা দুজন চলে যায়। সুরজিতের দেখে মন খারাপ হয়ে যায়, কিন্তু সে কিচ্ছু না বলে বাড়ি ফিরে আসে। ঈশিতা সেদিন রাত্রিবেলায় 9:30টার সময় বাড়ি ফিরে আসে। বাড়ি ফিরে আসার পরে তাকে আবার সুরজিৎ জিজ্ঞেস করে যে আজ দেরি হলো কেন। তো সে বলে অফিসে অনেক কাজ ছিল, সে অফিস থেকে এইমাত্র ফিরছে, সে আজে বাজে কোনো প্রশ্নের উত্তর দেবে না, আর রোজ রোজ একই প্রশ্নের উত্তর দিতে তার ভালো লাগছে না। সুরজিৎ কিচ্ছু বলে না, ঝামেলা বাড়ায় না। আবার প্রত্যেক দিনের মতো তারা খাওয়া দাওয়া করে শুয়ে পড়ে। আবার সুরজিৎ বেরিয়ে যায়, আবার এক্সিস ব্যাংকের কাছে একটু আড়ালে দাঁড়িয়ে নিজের স্ত্রীকে দেখার ওয়েট করতে থাকে। কিছুক্ষণ পরে তার স্ত্রী বের হয়, আবার সেই একই রকমভাবে সঙ্গে সেই ছেলেটাও ছিল। তারা দুজনে বাইকে করে চলে যায়। এবারে কিন্তু অন্য একটা গাড়িতে সুরজিৎ তাদের পেছন পেছন যায়। পেছন পেছন যাওয়ার পরে দেখা যায় যে তার স্ত্রী আর সেই ছেলেটি একটি পার্কে যায়। সেখানে গিয়ে তারা ঘনিষ্ঠভাবে বসে অনেকক্ষণ গল্প করে। সুরজিৎ কিন্তু নিজের মোবাইলে বেশ কয়েকখানা ফটো নিজের স্ত্রীর সেই ছেলেটার সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় তুলে নেয়। তুলে সে বাড়ি ফিরে আসে, কিন্তু সেদিন আর নিজের স্ত্রীকে কোনো প্রশ্ন করে না। 2-4 দিন পরে সে সময় করে নিজের শাশুড়ি মা অঞ্জু দেবীর কাছে যায়, কারণ তার মনে হয়েছিল তার স্ত্রীকে বললে সে কিছুতেই ব্যাপারটা মানবে না। তো অঞ্জু দেবীর কাছে যায়, অঞ্জু দেবীকে সেই ফটোগুলো দেখায়। দেখাবার পরে অঞ্জু দেবীকে বলে যে আপনার মেয়ে এইসব করছে, আপনি একটু বুঝিয়ে বলুন। অঞ্জু দেবীর মাথা নিচু হয়ে যায়, সে খুব দুঃখ পায়। সুরজিৎ নিজের বাড়িতেও ব্যাপারটা জানায়। 2 ফ্যামিলির মা, একজনের দিদি আর একজনের ভাই, তো 4 জনে মিলে ঠিক করে যে তারা সবাই মিলে একটা রবিবারে ঈশিতা আর সুরজিতের বাড়ি যাবে, সেখানে গিয়েই ঈশিতাকে ব্যাপারটা বোঝাবে। নেক্সট যে সানডেটা আসে সেদিন ঈশিতা সকালবেলায় দেখে যে তার মা আর তার দিদি তার বাড়িতে এসছে। কিছুক্ষণ পরেই তার দেওর মনোজিৎ আর তার শাশুড়ি শেফালি দেবীও চলে আসে। ঈশিতা আর একটু অবাক হচ্ছিল, কারণ এইভাবে সবাই একসাথে কোনো দিনই তার বাড়ি সকাল সকাল আসে না। আসার পরে ধীরে ধীরে তারা কিন্তু ওই প্রসঙ্গটা তোলে। কয়েকদিনের মধ্যেই সুরজিৎ নিজের স্ত্রী ঈশিতার পুরুষ বন্ধুর পরিচয়টা জোগাড় করে ফেলেছিল। তার নাম ছিল স্বপ্ননীল মুখার্জি। সে ঈশিতার সঙ্গেই একই অ্যাক্সিস ব্যাংকে কাজ করত। তো যখন ঈশিতাকে জিজ্ঞেস করা হয়, ঈশিতা বলে সে তো কোনো ছেলেকে চেনেই না, সে কারোর সাথে ঘুরতেও যায় না। তখন সেই ফটোগুলো দেখানো হয় আর বলা হয় যে স্বপ্ননীল মুখার্জি যে তোমার সাথে কাজ করে, তুমি তার সাথে আজকাল ঘোরাঘুরি করছো, আমরা দেখেছি, এই আমাদের কাছে ফটোও রয়েছে। ঈশিতা প্রচণ্ড রেগে তাকায় নিজের হাজব্যান্ডের দিকে, সুরজিতের দিকে, আর বলে যে সুরজিৎ যে তার সাথে এরকম ব্যবহার করবে, সুরজিৎকে সে একটা বোকা ছেলে বলেই মনে করেছিল, সে যে এই রকম ছেলে সে কোনোদিন ভাবেনি। তো সুরজিৎ আর ঈশিতা দুজনের মধ্যে কথা কাটাকাটি হয়। ঈশিতা নানানভাবে বোঝাবার চেষ্টা করে যে এই ফটোগুলো অরিজিনাল ফটো নয়, কোনোভাবে টেকনোলজির সাহায্যে এই ফটোগুলোকে তৈরি করা হয়েছে, এগুলো ফেক। ঈশিতা মেনে নেয় যে স্বপ্ননীল তার সহকর্মী, কিন্তু স্বপ্ননীলের সাথে বন্ধুত্বের বাইরে আর কোনো রকম সম্পর্ক নেই। কিন্তু পরিবারের যে 4 জন জড়ো হয়েছিল তারা সবাই সুরজিৎকে ভীষণভাবে বিশ্বাস করত। তারা জানতো যে সুরজিৎ মিথ্যা কথা বলে না, সুরজিৎ যেটা বলছে সেটা একদম ঠিক, এই ফটোগুলো ফেক নয়, অরিজিনাল ফটো। সুরজিৎ আর ঈশিতার ব্যাপারে যে 4 জন তাদের বাড়ির লোকজন বিচার করতে এসেছিল, তারা সবাই মিলে ঠিক করে যে কিছুদিন সুরজিতের আর ঈশিতার দূরে দূরে থাকা উচিত, কাছে থাকলেই তাদের মধ্যে ঝগড়া হচ্ছে। তো ঈশিতা নিজের ফ্যামিলিতে ফিরে যায়, সুরজিৎ নিজের ফ্যামিলিতে ফিরে যায়। শেফালি দেবী যেহেতু বাচ্চাটাকে মানুষ করতো, তো বাচ্চাটা শেফালি দেবীর কাছেই থাকে, মানে সুরজিতের মায়ের কাছে। আর ঠিক করা হয় যে প্রত্যেক সপ্তাহের শনি রবি
যেদিন তাদের ছুটি থাকবে সেদিন তারা নিজেদের ভাড়ার ঘরে একসাথে এসে দিনটা কাটাবে, তাহলে ধীরে ধীরে তাদের সম্পর্কটা ভালো হয়ে যাবে। ঈশিতাকে বোঝানো হয় যে সে একজন বাচ্চার মা, সে একজন বিবাহিতা নারী, তার কখনো এই রকম ব্যবহার করা উচিত না। সে যেন স্বপ্ননীলের সাথে নিজের সম্পর্কটা শেষ করে দেয়। ঈশিতাও কিন্তু মেনে নেয় যে সে সেটাই করবে। ঈশিতা নিজের বাড়ি চলে যায়। এইভাবেই প্রত্যেক শনিবার রবিবার তারা একসাথে সবাই স্বামী স্ত্রী বাচ্চা নিয়ে থাকতো। এইভাবে আরও কিছু দিন কেটে যায়। সুরজিতের কিন্তু নিজের স্ত্রীর ওপর একদম বিশ্বাস ছিল না। সুরজিৎ নিজের স্ত্রী ঈশিতার ওপর সবসময় নজর রাখার চেষ্টা করছিল। সে কিন্তু আরও অনেকবার নিজের স্ত্রীকে স্বপ্ননীলের সাথে তার বাইকে ঘুরতে, সিনেমায় যেতে, মার্কেটে ঘুরতে দেখেছিল। সে কখনো নিজের স্ত্রীকে কিছু বলেনি, কিন্তু বারবার নিজের শাশুড়ি মা অঞ্জু দেবীর কাছে গিয়ে বলেছিল যে সে ডিভোর্স দিতে চায়, সে আর থাকতে চায় না। তার শাশুড়ি যেন অবশ্যই ঈশিতার সাথে স্বপ্ননীলের বিয়ে দেওয়ার ব্যবস্থা করে। কিন্তু সুরজিৎকে দুই বাড়ি থেকেই বারবার সবাই মিলে বোঝাচ্ছিল যে এই রকম ভুল অনেক সময় অনেকেই করে ফেলে, চিন্তার কিছু নেই, একসময় সব ঠিক হয়ে যাবে। তো এইভাবেই কিন্তু চলছিল। স্যাটারডে সানডে তারা একসাথে কাটাতো, আর বাকি দিনগুলো যে যার নিজের বাড়িতেই থাকতো। ঘটনার দিন মানে 13ই আগস্ট 2016, সেদিন ছিল শনিবার, ছুটির দিন। সুরজিৎ নিজের শ্বশুরবাড়িতে যায়। অঞ্জু দেবীকে বলে যে মায়াপুর নদিয়াতে যে ইস্কন মন্দির আছে সেখানে সে নিজের মেয়েকে আর নিজের স্ত্রীকে নিয়ে যেতে চায়। অঞ্জু দেবী খুব খুশি, শেফালি দেবীও খুশি যে দুজনের মধ্যে সম্পর্কটা ভালো হচ্ছে, তাই তারা একটা জায়গায়, আলাদা জায়গায় ঘুরতে যাচ্ছে। 14ই আগস্ট সারাদিন অঞ্জু দেবী চেষ্টা করেন মেয়ে জামাইকে ফোন করার, কিন্তু ফোন লাগে না। তিনি খুব চিন্তায় ছিলেন। তারপরে ভাবছিলেন হয়তো ফোন তারা অফ করে দিয়েছে, তারা ঘুরতে গেছে এক জায়গায়, মন্দির আবার সেটা। 15ই আগস্ট সকালবেলায়, সেদিনও মেয়ের ছুটির দিন, তিনি সোজা চলে যান মেয়ের বাড়িতে। গিয়ে দেখেন যে দরজা ভেতর থেকে বন্ধ, জানলাগুলো খোলা রয়েছে কিন্তু তাতে পর্দা টানা। তিনি বার কয়েক কড়া নাড়েন মেয়ে জামাইয়ের নাম করে, কিন্তু দরজাটা খোলে না। তখন তিনি জানলায় হাত দিয়ে পর্দাটা সরিয়ে দেখেন তার জামাইকে তিনি ফ্যানের সাথে ঝুলে থাকতে দেখেন। তিনি চিৎকার চেঁচামেচি করে আশেপাশের লোকজন জড়ো করেন, পুলিশকে খবর দেওয়া হয়, পুলিশ আসে। দরজাটা যেহেতু ভেতর থেকে বন্ধ ছিল, পুলিশ আসে। সব্বার উপস্থিতিতে দরজাটাকে ভাঙা হয়। পুলিশ টিম আর কিছু লোকজন যখন ঘরে ঢোকে তখন দেখে পাশেই খাটে দুটো নিথর দেহ, ঈশিতা আর ঈশিতার 4 বছরের মেয়ে আরাধনা, তারাও শুয়ে রয়েছে। তো বাড়ির লোকেদের তো ব্যাপারটা বুঝতে সময় লাগেনি। পাশেই বালিশের তলায় ছিল সুসাইড নোট। সুরজিৎ সুসাইড নোটে লিখেছিল যে সে ইস্কন টেম্পল নিয়ে যাওয়ার জন্য নিজের স্ত্রীকে আর বাচ্চাকে শ্বশুরবাড়ি থেকে যখন নিজের বাড়িতে নিয়ে আসে, আসার পরে তার সাথে কথা বলে, জিজ্ঞেস করে যে আমরা পরস্পরকে এত ভালোবাসতাম, তাহলে কি হলো যে সম্পর্কটা এমন হয়ে গেল। তখন তার স্ত্রী ঈশিতা বলেছিল যে তার মা তাকে বারবার মানা করেছিল যে একটা কুরিয়ার সার্ভিসের বয় যার মাইনে এত কম, স্টেটাসে আকাশ পাতাল তফাৎ, তার সাথে বিয়ে করা উচিত না। তো তখন সে ব্যাপারটা বুঝতে পারেনি। ধীরে ধীরে সে বুঝতে পেরেছে যে সে ভুল করে ফেলেছে। সেই জন্য তার স্বামীকে তার সহ্য হয় না। তারপর তার মেয়ে হয়ে যায়। সে কোনো রকমে সংসারটা চালিয়ে নেবেই ভেবেছিল, কিন্তু তারপর তারই অফিসে তার সহকর্মী, স্টেটাসেও তার সমান, দেখতেও খুব সুন্দর একজন যুবক যখন তার প্রতি ইন্টারেস্ট নিতে শুরু করে, তখন তার মনে হয় যে কম বয়সে সে না বুঝে যে ভুলটা করে ফেলেছিল সেটাকে শুধরে নেওয়ার একটা চান্স সে পাচ্ছে, যখন তার ছাড়া উচিত না। সেই জন্য সে নিজের সহকর্মী স্বপ্ননীলের সাথে একটা সম্পর্কে জড়িয়ে পড়েছিল। সে চাইছিল যে সে সুরজিৎকে ছেড়ে নতুন কোনো সংসার পাততে, সেই জন্যই সে এই সম্পর্কটাকে শেষ করে দিতে চায়। এই সমস্ত ব্যাপারগুলো তার স্ত্রী তার সামনে বসে বসে বলছিল, তার খুব কষ্ট হচ্ছিল, সে কিন্তু শুনছিল।
সে রাগও দেখায়নি, সে কিচ্ছু বলেনি। তাদের দুজনের মধ্যে কথা শেষ হয়ে যায়। ঈশিতা নিজের মেয়েকে নিয়ে ঘুমিয়ে পড়ে। সুরজিৎ বসে বসে অনেকক্ষণ ভাবে। তারপরে তার মনে হয় যে ঈশিতা ভুল করে ফেলেছে, ঈশিতা সেটা ভাবছে, কিন্তু তার ভুল হয়েছে সে কোনোদিন ভাবেনি। সে মনে প্রাণে নিজের স্ত্রীকে, নিজের টাকা পয়সা, নিজের স্ট্যাটাস কম হওয়া সত্ত্বেও নিজের স্ত্রীকে সব রকম সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করেছিল, কিন্তু তাদের সম্পর্কটা চলল না। সে মন থেকে চেয়েছিল এই সম্পর্কটা থেকে বেরিয়ে আসবে আর ঈশিতাকে মুক্তি দেবে, যাতে ঈশিতা স্বপ্ননীলের সাথে বিয়ে করতে পারে। ঈশিতা আর তার বাচ্চা যখন ঘুমিয়ে পড়ে, রাত্রেবেলায় কিন্তু তার ঘুম আসছিল না। সে শুধু এই কথাগুলোই ভাবছিল যে সে এত বড় ভুল করলো কিভাবে। তার স্ত্রী তাকে ছেড়ে চলে যাওয়ার পরে সে আশেপাশের লোকজনকে মুখ দেখাবে কিভাবে। তো সে কিন্তু ইসকন টেম্পল যায়নি। 13 তারিখেই যখন ভোরের দিক হয় তখন তার মনে হয় যে তার উচিত নিজেকে শেষ করে দেওয়া, কিন্তু তারপরে তার মনে হয় যে না, তার আগে তার স্ত্রীকে শেষ করে দেওয়া উচিত, কারণ স্ত্রী কথা দিয়ে কথা রাখেনি। স্ত্রীও তাকে ভালোবেসেছিল, কিন্তু সময়ের সাথে তার ভালোবাসা পাল্টেছে। সে শ্বাসরোধ করে নিজের স্ত্রীকে প্রথমে শেষ করে ফেলে। তারপরে তার নিজের মেয়ের দিকে যখন চোখ যায় তখন মনে হয় যে মা ছাড়া, বাবা ছাড়া বাচ্চাটাই বা থাকবে কিভাবে, বাচ্চাটারও থাকা উচিত না। তারপরে সে নিজের 4 বছরের মেয়ের শ্বাসরোধ করে। সবশেষে সে সুসাইড নোটটা লিখে রেখে বালিশের তলায় চাপা দিয়ে সে নিজেকেও শেষ করে ফেলে। এইভাবেই একটা প্রেম ঝড়ের গতিতে হয়েছিল, আবার ঝড়ের গতিতেই শেষ হয়ে গেছিল।